হাই ফ্রেন্ডস, আমি সত্যজিৎ আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার। বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তা আজকে আমি চলে এসেছি উত্তরবঙ্গে সর্ববৃহৎ মেলা রামকেলি মেলাতে। দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, আমি কিন্তু এখন রামকেলি রাস্তায় রয়েছি আর এখন বাজে ভোর 5:30। আর ভিড় দেখতেই পারছো, ভোর 5:30টার সময় কেমন ভিড়। আর তাহলে যত বেলা বাড়বে তত ভিড়টা কতটা হবে আন্দাজ করতে পারছো। মানে এই সকালবেলা 5:30টার সময় এতটা ভিড়, মানে আমাদের সেই দুর্গাপুজোর মতো ভিড়। আর এই ভিড় কিন্তু যত বেলা যাবে তত কিন্তু এই ভিড় বাড়বে। রাস্তা অনেকটাই, যেখানে আমাদের বাস থেমেছিল সেখান থেকে 2 কিলোমিটার, তা যাব মোটামুটি 1 কিলোমিটার চলে এসেছি আর এখন 1 কিলোমিটার বাকি। তা চলো এবার সেখানে গিয়ে আশ্রমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব এই রামকেলি মেলা, আর তার সাথে জেনে নেব এই রামকেলি মেলার ইতিহাস। কে এই রামকেলি মেলার সূত্রপাত করেছিল, কত বছর আগে এই মেলা শুরু হয়েছিল এবং এই মেলার নাম রামকেলি হলো কেন, তা সব কিছুই আজকের এই ভিডিওতে জেনে নেব। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দিও। এই রামকেলি মেলা কুম্ভ মেলার মতোই ঐতিহ্যপূর্ণ। তাই কুম্ভ মেলায় যেমন নাগা সাধুদের দেখা যায়, এখানেও তেমনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গায়ে ছাইভস্ম মাখা নাগা সাধুদের দেখতে পাবে। অবশেষে আমি চলে এসেছি মেলার মূল কেন্দ্রে, যেখানে রয়েছে সেই প্রাচীন তমাল বৃক্ষ, যার তলে শ্রী চৈতন্য মহাপ্রভু বসে বিশ্রাম নিতেন। আর এখানেই রয়েছে মহাপ্রভুর চরণচিহ্ন, যা দেখার জন্য বছরের এই সময়টা ভক্তদের ঢল নামে এই স্থানে। শ্রী চৈতন্যদেবের উদ্দেশ্যে এখানে একটি চৈতন্যদেবের মূর্তিও প্রতিষ্ঠিত রয়েছে। সকাল 5:30টার সময় এতটা ভিড়, তাহলে বুঝতেই পারছো বেলা বাড়ার সাথে সাথে এই ভিড় কোন পর্যায়ে পৌঁছবে। হাই ফ্রেন্ডস, আমি সত্যজিৎ আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার। বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি মালদা রামকেলিতে। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের একটি স্ট্যাচু। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের নিচে কিন্তু মহাপ্রভু রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে দীক্ষা দিয়েছিলেন। আর এই যে সেই গাছ, কমাল গাছ দেখতে পাচ্ছ, এই গাছের নিচে কিন্তু চৈতন্যদেব রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে দীক্ষা দিয়েছিলেন। আর এই যে পাশে দেখতে পাচ্ছি একটি ঘর রয়েছে, এই ঘরের মধ্যে কিন্তু মহাপ্রভুর মানে পায়ের চিহ্ন রয়েছে, পাদুকা মানে চিহ্ন রয়েছে। তা আমরা যাব, দেখতে পাচ্ছ কিরকম ভিড়, মেলা চলছে সেই কারণে কিন্তু খুব ভিড়। তা চেষ্টা করবো ভিতরে যাওয়ার আর তোমাদেরও দেখাবো। তা ভিডিওটাতে সাথে থাকো, চলো তাহলে এবার ভিতরে যাই আর মহাপ্রভুর পায়ের যে চিহ্ন রয়েছে সেটাও আমরা দেখে নিই। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি শ্রী চৈতন্যদেবের চরণ মন্দিরের ঠিক সামনে। আর এই মন্দিরের ভেতরে রয়েছে শ্রী চৈতন্যদেবের পায়ের চিহ্ন, চরণ চিহ্ন। আর এখানে কিছু লেখা রয়েছে, তোমরা পড়ে নিতে পারো পজ করে। আর দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অবশেষে সেই চরণ মন্দিরের ভেতরে প্রবেশ করে মহাপ্রভুর চরণ চিহ্ন দর্শন করলাম। বন্ধুরা, তোমরা কিছু দেখতেই পাচ্ছ, এই যে সেই তমাল গাছ 500 বছরের পুরনো। আর এই গাছের নিচে কিন্তু মহাপ্রভু রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে দীক্ষা দিয়েছিলেন। আর বৃন্দাবনে যে শ্রীকৃষ্ণের যে লীলাভূমি ছিল, সেই লীলাভূমি আবিষ্কারের ক্ষেত্রে কিন্তু এই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর একটা বিশেষ গুরুত্ব ছিল। তা এই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী কিন্তু যে গোস্বামী রয়েছে 6 গোস্বামী, তাদের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য 2 জন। আর এই যে দেখতে পাচ্ছ সেই 500 বছর পুরনো তমাল গাছ, এতদিন পরেও কিন্তু একই রকম রয়েছে, দেখতে পাচ্ছ। কেলিকদম, আচ্ছা আচ্ছা।
তা এই যে এক দাদা রয়েছে, তা বললো যে কেলিকদম গাছ, তা অনেক কিন্তু প্রাচীন গাছ, সেই ইতিহাসের সাক্ষী মহাপ্রভুর, বুঝতেই পারছো। আর দেখো পাতাগুলো কিন্তু এখনো সবুজ, চিরসবুজ গাছ, মহাপ্রভুর আশীর্বাদে এখনো কিন্তু সুস্থভাবে বেঁচে রয়েছে। এই যে দেখো বন্ধুরা, চরণ মন্দিরের পাশেই এই গাছটিকে প্রথমে আমি সেই তমাল বৃক্ষ ভেবেছিলাম, কিন্তু সেই স্থানে থাকা এক দাদা আমার ভুলটি ভেঙে দেন এবং জানান এটি তমাল গাছ নয়, এটি হচ্ছে কেলিকদম গাছ এবং এর পাশেই রয়েছে সেই তমাল বৃক্ষ। আর এই কেলিকদম গাছটি বহু পুরনো, বলা হয় সেই শ্রীচৈতন্যদেবের সময়েরই। আর চলে এবার আমরা সেই তমাল বৃক্ষটাও দেখে নিই। এটা কি গাছ? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ বন্ধুরা, এটি কিন্তু তমাল বৃক্ষ। আর এই গাছের নিচে কিন্তু মহাপ্রভু দীক্ষা দিয়েছিল রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে। আর এই গাছটি হচ্ছে কেলিকদম। এই দুটো গাছই কিন্তু খুব প্রাচীন, মহাপ্রভুর সময়ের। আর গাছগুলো দেখো, পুরো সাইডটা কিন্তু বাঁধিয়ে দেওয়া হয়েছে, পাতাগুলো দেখো। ডালগুলো দেখতেই পাচ্ছ। একটা সময় এই মেলা পুরো 1 মাস ধরে চলতো, তবে ধীরে ধীরে কমতে কমতে বর্তমানে এই মেলা 4-5 দিন এসে ঠেকেছে। আর এই সময় গোটা রাজ্য, এমনকি বাইরের রাজ্য থেকেও বহু সাধু ঋষি ও সাধারণ মানুষ এই মেলাতে এসে ভিড় জমান। তাই বন্ধুরা, তোমরা যদি এই রামকেলি মেলাতে আসো তবে সাধারণ মানুষের সাথে বহু সাধু ঋষিদের দেখতে পাবে, যারা বছরের এই সময়টার জন্য অপেক্ষা করে থাকে এবং এই সময়ে এই রামকেলি মেলাতে এসে স্থায়ী ঘাঁটি গাড়ে। তো চলো বন্ধুরা, এবার আমরা এই রামকেলি মেলার ইতিহাস জেনে নিই। পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংরেজবাজার থানার একটি সমৃদ্ধশালী গ্রাম হলো এই রামকেলি। কথিত আছে ভগবান শ্রী রামচন্দ্র তার শ্বশুরবাড়ি মিথিলা যাবার সময় তখনকার পুণ্ড্রদেশ এবং বর্তমান মালদাতে কিছু দিন যাপন করেছিলেন। আর এখানে কালিন্দী নদীর তীরে আমবাগানে রামচন্দ্র আমের স্বাদ গন্ধে মাতোয়ারা হয়ে ফলকেলি করায় এই অঞ্চলের নাম হয় রামকেলি। কেলির অর্থ হচ্ছে খেলা করা, আর যেহেতু ভগবান রামচন্দ্র আম নিয়ে এখানে খেলা করেছিলেন বা কেলি করেছিলেন, আর সেই কারণে কিন্তু এই স্থানের নাম হয় রামকেলি। বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবতেও এই গ্রামের উল্লেখ পাওয়া যায়। 1515 খ্রিস্টাব্দে চৈতন্যদেব পুরী থেকে বৃন্দাবনে যাবার পথে এই স্থানে এসেছিলেন। তখন তিনি এই রামকেলি গ্রামে 3 দিন ছিলেন। বন্ধুরা, তোমরা এই রামকেলিতে এলে দেখতে পাবে এই সুন্দর সুন্দর মূর্তিগুলো রাধাকৃষ্ণের এবং চৈতন্যদেবের জীবনের অনেক দৃশ্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তা দেখে ভাবলাম এই দৃশ্যগুলিও তোমাদের সামনে তুলে ধরি, কারণ আমার তো খুব ভালো লাগছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দৃশ্যগুলো দেখো, খুব সুন্দর কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, তোমরা প্রথমে যে চরণ মন্দির দেখলে সেই চরণ মন্দিরের পেছনেই রয়েছে মদন মোহনজির মন্দির। তো চলো বন্ধুরা, এখন আমরা সেই মদন মোহনজির মন্দিরে প্রবেশ করি এবং মন্দিরটা ঘুরতে ঘুরতে বাকি ইতিহাসটাও জেনে নিই।
সময়টা ছিল জুন মাসের মাঝামাঝি, জ্যৈষ্ঠ সংক্রান্তি। তৎকালীন সময়ে গৌড়ের সুলতান ছিলেন হুসেন শাহ। এই হুসেন শাহর দুজন রাজকর্মচারী ছিলেন সন্তোষ ও অমর। চৈতন্যদেব সেই সন্তোষ এবং অমরকে সেই তমাল বৃক্ষের নিচে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করেন। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হবার পরে তাদের নাম হয় যথাক্রমে রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী। বন্ধুরা, এই মন্দিরের ভেতরে রয়েছে শ্রীকৃষ্ণ এবং তার একদিকে রয়েছে চৈতন্যদেব, নিত্যানন্দ এবং অদ্বৈত আচার্য, এবং আরেকদিকে রয়েছে শ্রী গোপালের সুন্দর বিগ্রহ। তো চলো বন্ধুরা, তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি ভেতরটা। বন্ধুরা, এখন তোমরা ছবিতে যে দুজনকে দেখতে পাচ্ছ, এরাই হলেন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হওয়ার পূর্বে যাদের নাম ছিল সন্তোষ এবং অমর। আর এখন তোমরা দেখতে পাচ্ছ মহাপ্রভু চৈতন্যদেব, নিত্যানন্দ এবং অদ্বৈত আচার্যের মূর্তি। 6 গোস্বামীর মধ্যে প্রধান ছিলেন এই রূপ ও সনাতন গোস্বামী। শ্রীধাম বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্রগুলি আবিষ্কারে এই রূপ ও সনাতন গোস্বামীর ভূমিকা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমনের উপলক্ষে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে এই রামকেলিতে মেলা বসে। 500 বছরেরও অধিক সময় ধরে চলে আসা এই মেলা এবার 510 বছরে পদার্পণ করবে। বলা হয় রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী এই মেলার প্রথম সূত্রপাত করেছিল, যা এখনও চলে আসছে। তো বন্ধুরা, তোমরা দেখলে এই সেই রামকেলি, প্রায় 500 বছরেরও অধিক পুরনো এই মেলা কিন্তু চলে আসছে। তোমরা ইতিহাসও জানলে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ লাইক কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সাথে। আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাহলে যখনই আমি এরকম ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, টাটা।